কে জানো? ভুলো মানুষ নয়, ভুলো কুকুরও নয়। ভুলো মানে ভ্রান্তি, যা ভোলায়, মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে ভুলো হলো একরকম ভূত। ব্রহ্মদত্ত, মামদো, শাকচুন্নি, গোদানা, গলায় দরের মতো এও একরকমের ভূত। নিশির নাম অনেকে জানে, ভুলো অনেকটা নিশির মতো, কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝরাতে। ভুলোর খেলা সব সময়, তবে ঠিক সন্ধ্যার পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো। নিশি ভূত বা প্রেতিনীর সঙ্গে মিল এর অনেকটা, তফাৎ নিশি ডাকে ঘুমের মধ্যে, আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধ্যাবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে রাস্তা ধরে, ভাবছে কোনো বন্ধুর কথা কি আপনজনের কথা। হঠাৎ এক সময় সে বন্ধু তার সামনে এসে দাঁড়ালো, বলল, এই কিরে? সে বলল, তুই? আরে তোর কথাই তো ভাবছিলাম। হ্যাঁ রে, তাই তো এলাম। এখন আয়, আমার সঙ্গে আয়। মানুষটার মনেও হবে না যে বন্ধু হঠাৎ কোত্থেকে এলো। হয়তো তখন আসল বন্ধু 10-20 মাইল কি 100 মাইল দূরে রয়েছে। সে কথা লোকটি জানে, তবুও তার মনে সেই প্রশ্নই জাগবে না। ভুলোর মায়া, সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে, এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে পিছনে চলবে। ভুলো চলবে পথ ছেড়ে অপথে বিপথে, খানাখন্দ, কাটা খোঁচা ভরা জায়গার উপর দিয়ে। মায়ায় ভোলা মানুষটার মনে সে কথা উঠবে না, জিজ্ঞাসাও করবে না যে এদিক দিয়ে কোথায় চলছিস ভাই। মনে তখন ঘোর লেগেছে তার, সে চলবে মুখ বন্ধ করে। তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে, নয়তো কোনো নদীর দহে, নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে। লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে। তার বাসা হলো যে জায়গায় সে মরেছে সেই জায়গা, আর ভুলো ফিরে গেল আপন জায়গায়। রাত্রে দুজনে মাঠের মধ্যে খুঁজতে লাগলো আর কাকে সঙ্গী করা যায়। আর না হয় তো রাতে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগলো। হায় কি মজা, হায় রে ভুলোর খেলা, মজার খেলা, খেলবি যদি আয় রে। ফুসমন্তর ভুল ভুলিয়া যাবি রে সব দুঃখ ভুলিয়া। এই এমন ধরনের গানটা অবশ্য আমি আন্দাজ করে লিখলাম, কারণ কি গান যে তারা গায় সে আমি কানে তো শুনিনি। তবে হ্যাঁ, ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এ আমি দেখেছি। আরে বাপ, সে কি কাণ্ড! ভুলোয় ভুলিয়ে নিয়ে যাচ্ছে, 100 লোক ভুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটছে, কিন্তু তাকে কিছুতে ধরতে পারছে না। ভুলো দেখছে, লোকে দেখছে তার কাণ্ড, ছুটে আসছে ওকে ধরে জোর করে আটকাবার জন্য। লোকটা সোজো ছুটলে ধরে ফেলবে, সুতরাং ভুলো ভূত তখন একে বেঁকে ছুটতে লাগলো। সোজা চলছে, হঠাৎ ডানে বেঁকলো, তারপর আবার বায়ে, তারপর আবার বায়ে, তারপর বায়ে, কখনো বা একেবারে উল্টো মুখে। আর তার পিছনে ভুলো লাগা মানুষটা ঠিক সেই পথে তেমনি করে একে বেঁকে ছুটতে লাগলো। ফলে যারা পিছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই তাকে ধরতে পারছে না। অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল, কি সামনে নদী পড়লো তো তার মধ্যে ডুবলো। পিছনের ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরলো, নয়তো নদীতেই ভুলোর সঙ্গে ডুবলো। কখনো কখনো লোকে ধরে ফেলে, কিন্তু তাতেও বিপদ। লোকটা তখন সব ভুলে গেছে, মা, বাপ, স্ত্রী, সব ফেল ফেল করে তাকিয়ে থাকে। এ আমি চোখে দেখেছি। ভুলো লাগা লোকটাকে বহু কষ্টে ধরেছি, তারই কথা বলছি তোমাদের। একেবারে হুবহু সত্য, আগাগোড়া, বানানো নয়। সেজন্য এই কাহিনীর মধ্যে যে আমি বলে লিখছে, সে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাড়ি লাভপুর। ঘটনাটা অনেক দিনের, বলি শোনো। ইংরেজি 1929 সাল।
আমি তখন লাভপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। সেকালে ইউনিয়ন বোর্ড ছিল, এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে। ৫-৭ কি ৯-১০খানা গ্রাম নিয়ে ইউনিয়ন বোর্ড। লোকের উপর ট্যাক্স করে, সেই ট্যাক্স আদায় করে চৌকিদারদের মাইনে দেয়, আর যা বাড়তি থাকে তা থেকে করে কিছু গ্রাম্য রাস্তাঘাট, কিছু পানীয় জলের জন্য কুয়ো। আর দেশে তখন প্রচন্ড ম্যালেরিয়া, তার জন্য সরকারের কাছ থেকে পাওয়া সিনকোনা ট্যাবলেট বিতরণ করে। ডোবায় কেরোসিন দেয় মশার ডিম মারবার জন্য। তখন আমি সাহিত্যিক নই, তখন দেশের কাজ করি, কংগ্রেস করি, বাসনা দেশের সেবা করব, দেশ স্বাধীন করব। তার সুবিধের জন্য ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি। কিছু কাজ তো করা যায় এ থেকে। আমার বয়স তখন ৩১ বছর। রাস্তাঘাট করাই, তার সঙ্গে এই ম্যালেরিয়া নিবারণের কাজটা নিয়েছি। মশা মারতে হবে। অ্যানোফিলিস মশা দূর হলেই ম্যালেরিয়া যাবে। কারণ মাছি যেমন কলেরার বীজ ছড়িয়ে বেড়ায়, তেমনি অ্যানোফিলিসই ম্যালেরিয়ার বিষ ঢুকিয়ে দেয় মানুষের দেহের রক্তে। সে সময় গুরুসদয় দত্ত ছিলেন জেলার ম্যাজিস্ট্রেট। মশা মারবার জন্য তিনি একটা নতুন সহজ পন্থা আবিষ্কার করেছেন। আগে জঙ্গল সাফ করে ডোবায় কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল, কিন্তু সে প্রায় কামান দেগে মশা মারার মতো ব্যাপার। গ্রাম অঞ্চলে কত জঙ্গল পরিষ্কার করবে, কত খানা ডোবায় কেরোসিন দেবে, সে খরচের টাকা কোথায়? দত্ত সাহেব পথ বের করেছেন, সহজ পথ। কামান না, বন্দুক না, লাঠিও না, মশাও তোমাকে মারতে হবে না। তুমি টোপা, ডুরুলি বা পানা নির্মূল করে ফেলো, তাহলে অ্যানোফিলিস ঝাঁক বন্দি থাকলেও ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না। ওই টোপা পানার রস খেয়েই অ্যানোফিলিস মশার ভিতর ম্যালেরিয়া জন্মায়, তখন সে কামড়ালে ম্যালেরিয়া হয়। ধরো মাতালের উপদ্রব হয়েছে, মাতালেরা দাঙ্গা করছে, নিত্য চেঁচামেচি করছে, গালাগাল করছে, মাতাল অনেক। সুতরাং মাতাল তুমি কত ধরবে, কত বাঁধবে? তার থেকে তুমি যদি মদের দোকানই তুলে দাও, তবে মাতাল আর কেউ হবে না। লোকগুলো মদ না খেলে তো আর মাতলামি করতে পারবে না। মদের দোকান তোলা যায় না, কিন্তু মশার বিষ শেষ করতে টোপা, ডুরুলি বা পানা নিশ্চয়ই শেষ করা যায়। খরচও এতে অনেক কম। সুতরাং ইউনিয়ন বোর্ডে বোর্ডে হুকুম এলো, টোপা, পানা বা ডুরুলি তুলে ফেলো। দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দলবল জুটিয়ে পুকুরের ডোবায় নেমে টোপা পানা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করেছিলেন। টোপা পানা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন। তার চারপাশে তার দলের লোকেরা ঘুরতো এবং গান করত, মশার মাসি সর্বনাশী, আয় দেব তোর গলায় ফাঁসি, ছিঁড়ব রে তোর ঘেরা টোপ, পোড়াবো তোর দাড়ি গোফ। আরো বড় গান, সব ঠিক মনে নেই। যাই হোক, টোপাপানা মশাদের দাড়ি গোফওয়ালা মাসি, সেই সর্বনাশী মাসিকে নির্মূলের ব্যবস্থা করা ছিল তখন ইউনিয়ন বোর্ডের কাজ। প্রথম এক দফা অনেক লোক লাগিয়ে গ্রামের যেসব পুকুরে টোপা পানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ব্যবস্থা করা হলো যে নিয়মিতভাবে 2 জন করে লোক কাজ করবে প্রতি গ্রামে, যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা আর একটা দুটো যেমন দেখা যাবে অমনি তুলে ফেলা। লাভপুরের এই কাজের জন্য 2 জন বাউরি জোয়ানকে রাখা হয়েছিল, নিতাই এবং পারে। নিতাইয়ের নাম তোমাদের শোনা নাম, কিন্তু পারের নাম পারে, অর্থাৎ পান্ডে কেন তার অর্থ বলবো কি আমিও ঠিক জানি না। পারে বাউরি অর্থাৎ দস্তুর মতো নাম। পারে আজ বেঁচে নেই, কিন্তু নিত আজও আছে, বুড়ো হয়েছে। এরা 2 জনে ছিল বন্ধু। খুব কড়া খাটুনি তারা খাটতে নারাজ ছিল। চাষ করতো না, কারোর ঘরে মান্দিরিও করতো না, হালকা কাজ খুঁজে বেড়াতো এবং তার জন্য মজুরি তারা কম হলেও আপত্তি করতো না। এই গ্রাম ঘুরে এখানে ওখানে ডুরুলি বা টোপা পানা খুঁজে তুলে ফেলার কাজটা তারা খুশি হয়েই নিয়েছিল। সকালে উঠে তামাক খেয়ে 2 জনে বের হতো, বিড়ি টানতো এবং ডুরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত, গান গাইতো।
খাবার বেলা অর্থাৎ 12টা বাজতে বাজতে চক্কর দেওয়া শেষ হলে দেখাবার জন্য কিছু ডুরুলি গামছায় বেঁধে নিয়ে বাড়ি ফিরত। জল খেয়ে বটতলায় ছায়ায় ঘুম এবং আড্ডা। বিকেলে 4টের পর স্নান করে টেরি কেটে কিছু মদ খেয়ে আসতো ইউনিয়ন বোর্ড অফিসে। ডুরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে, মাটি চাপা দিত। তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙুলের ছাপ দিয়ে প্রত্যেকে 6 আনা পয়সা করে ট্যাকে গুজে মদের দোকানে গিয়ে আনা 2-3 পচাই মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম। পয়সা কড়ি দিয়ে সকলকে বিদায় করে আমিও ফিরতাম বাড়ি। বন্ধুরা বসে আছে তখন আসর জমিয়ে, তাস খেলছে। এরই মধ্যে একদিন 1929 সালের শ্রাবণ মাসের শেষ। তার আগে একটা কথা বলা দরকার। সেটা এই যে বাংলাদেশে 1929 সালে খুব ভালো বর্ষা হয়েছিল। শ্রাবণের 3য় সপ্তাহ আসতে আসতে শেষ হয়ে গেছে। মাঠ সবুজ ধানে ভরে উঠেছে। আষাঢ়ে পোঁতা জমিতে ধান বেশ বড় হয়েছে। তা প্রায় উঁচুতে হাঁটু সমান এবং ঝরে গছেও বেশ মোটা হয়েছে। পুকুর, নালা, নদী জলের টইটুম্বর। আমাদের গ্রামের গায়ে দক্ষিণে পূর্বে পশ্চিমে লম্বা রেল লাইন। তার দক্ষিণে মাইলখানেক বিস্তৃত ধানের ক্ষেতের উপরে কুয়ে নদী। কুয়ে তখন ভরা ভর্তি। সেদিন বিকেলে 4:30টার সময় বোর্ডে গেলাম। দেখলাম নিতো বা নিতাই এসে বসে আছে, পারে আসেনি। নিতোকে বলেছে, তুই চল এগিয়ে, আমি যাচ্ছি। তো কিন্তু আগে ভাগে নিয়ে যেন চলে আসিস নে, দুজনে পয়সা নিয়ে মদের দোকানে ফিরবো। 4:30 থেকে 5টা, 5টা থেকে 6টা আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম। অপেক্ষা কেবল পারের। সে এলে নিতর এবং তার টিপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরবো। 6টার সময় বললাম, কই রে, পারে এলো কই? নিত মদ খানিকটা খেয়েছিল। তার ঝেঁকে এবং চুপচাপ বসে থাকায় ঝিমুনিতে সে মধ্যে মধ্যে ঢলছিল। আমার কথায় সজাগ হয়ে উঠে চোখ কষলে বলল, তাই তো মশাই, কই এলো? সে নিশ্চয়ই আসবে বলেছে। খুব চিন্তিত হয়ে পড়ল সে। তাই তো, কিন্তু আমরা বসে থাকি কত, সন্ধে হয়ে আসছে। সেক্রেটারি বাড়ি যাবার জন্য উসখুস করছে। আমার মনটাও টানছে তাসের আড্ডায়। তবুও আরো মিনিট 10 বসে থেকে বললাম, তাহলে টিপ ছাপ দিয়ে তোর পয়সা নিয়ে যা, পারেরটা বাকি রইলো, কাল নেবে। তাই নিয়েই সে যেন চিন্তিত মনে হয়ে উঠল। বিড়বিড় করে বলতে লাগলো, শালার কাজ দেখো, শালা বদমাস কোথাকার। কথাটা আমার কানে এলো। আমরা বোর্ড থেকে বেরিয়ে এলাম। দেখলাম নিত পশ্চিম মুখে চলছে। যাবার কথা তার পূব মুখে। বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে গিয়ে সে রেল লাইন ধরবে। পূব মুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায়। তাদের পাড়াটা আমার বাড়ির দক্ষিণ পূর্বে একেবারে লাগোয়া, স্টেশনের গায়ে। বাড়ি ফিরলাম। তখন অন্ধকার হয়েছে। আমার বৈঠকখানায় তখন আলো জেলে তাসুরে বন্ধুরা বসে গেছে। আমিও পাশে বসলাম। কিছুক্ষণের মধ্যেই 3 হার্টস 3 নোট রামসের ডাকের নেশা জমে উঠল। হঠাৎ নেশাটা যেন একটা ঠোকর খেয়ে ভেঙে গেল। ঠিক দক্ষিণ দিক থেকে একটা গোলমাল উঠল। গোলমাল? কিসের গোলমাল? বৈশাখ জ্যৈষ্ঠে আগুনের ভয় থাকে, কিন্তু এটা বর্ষাকাল এবং সেবারকার মতো ভরা ভর্তি জমজমাট বর্ষাকাল। আগুন লাগার তো কথা নয়। কান বাজিয়ে শুনলাম। বহু লোকের একটা আক্ষেপ এবং শঙ্কাপূর্ণ একটা কথা। গেলরে গেলরে শব্দ। ঠাউর করতে পারলাম না কি গেল, গেল বা যাচ্ছে, যেন টেনে ছিঁড়ে কিছু চলে যাচ্ছে বা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কোলাহলটা নিকটে, ওই রেল লাইনের ধারে। আমার বৈঠকখানা থেকে ধীরে সুস্থে 5-6 মিনিটের পথ। দৌড়ে গেলে 3-4 মিনিট লাগবে। আমরা কেউ বসে থাকতে পারলাম না। ওই গেল গেল শব্দ শুনে সকলে ছুটেই বের হয়ে এলাম। মিনিট 2-এর মধ্যে গ্রাম প্রান্তে এসে নজরে পড়ল রেল লাইনের উপরে অনেক মানুষ।
তারা দাঁড়িয়ে ওই গ্যালোরে গ্যালোরে বলে একরকম হাহাকারি করছে। লাইনের ওপারে মাঠে দেখলাম গোটা দুই লণ্ঠনের আলো যেন ছুটে ছুটে বেড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক, কখনো ডানে কখনো বায়ে, আলেয়ার মতো। লাইনে উঠে দেখলাম বাউরি পাড়ার মেয়ে পুরুষেরা সারিবন্দি হয়ে দাঁড়িয়ে ওই হাই হাই করছে। কতগুলি পুরুষ চেঁচাচ্ছে, গ্যালোরে গ্যালোরে, ওই রে। কতগুলি ভদ্রলোকও তখন এসে দাঁড়িয়েছেন। তারা বলছে, ওই ওই, না না। কি হয়েছে জিজ্ঞাসা করলাম সামনে যাকে পেলাম। সে আমাকে চিনে কেঁদে উঠে বলল, ও গো বাবু গো, নিতুকে ভুলোতে নিয়ে গেল গো, নিতুকে ভুলোতে নিয়ে গেল। ভুলোতে নিয়ে গেল? কথাটা চট করে বুঝিনি। বললাম, নিতুকে ভুলোয় নিয়ে গেল কি? সে বলল, হ্যাঁ বাবু, ওই দেখো মাঠে মাঠে ছুটছে গো আর চেঁচাচ্ছে, দাঁড়া রে পারে, দাঁড়া রে। বিরক্ত হয়ে বললাম, মানে কি? ও গো ভুলো ভূত, পারে সেজে এসে ওই দেখো মাঠে মাঠে ওকে ছুটিয়ে নিয়ে চলেছে, কেউ ধরতে পারছে না, নিয়ে গিয়ে নদীতে ডুবিয়ে মারবে গো, সমুদ্রে নদী দুকুল পাথার, ভরা জোয়ান গো। পারে কোথায়? সি ওই দেখো ওইখানে রয়েছে গো, ভয়ে ডরে সিও কাঁপছে, নিত বলে সে যে ওকে নেবে গো। অর্ধেক বুঝলাম অর্ধেক বুঝলাম না, তবু মাঠে নেমে পড়লাম। আমার সঙ্গে দুই সঙ্গী। সামনে ওই বিস্তীর্ণ 1 মাইল স্কোয়ার জলে টইটুম্বুর ধান ভরা ক্ষেতের মধ্যে প্রায় 200 গজ দূরে তখন আলোগুলো ইতস্তত ছুটোছুটি করছে, এদিক ওদিক সেদিক, কখনো সোজা কখনো ডাইনে কখনো বায়ে। জল ও ধান ভর্তি জমির আলের উপর দিয়ে আলো হাতে যেতে গেলে এমনই হবে। আর এতক্ষণ অন্ধকারে থেকে অন্ধকার অভ্যস্ত চোখে দেখলাম কালো কালো মানুষ অন্তত 30-35 জন কৃষ্ণপক্ষের রাত্রির অন্ধকারে প্রেত জনির মতো ছুটোছুটি করছে, এবং তার খানিকটা আগে চিৎকার হচ্ছে তারস্বরে, আর্ত কণ্ঠে ব্যাকুল হয়ে কেউ প্রাণ ফাটিয়ে ডাকছে, দাঁড়া রে পারে রে, ও পারে, দাঁড়া রে। কণ্ঠস্বর নিতর তা চিনলাম, কিন্তু কাকে ডাকছে? পারে স্টেশনে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে, কিন্তু নিত যাকে ডাকছে সে যে তার সামনে, তাতে কোনো সন্দেহ নেই। সে যেন নিতর চেয়েও জোরে ছুটে চলেছে সামনে একে বেঁকে, কখনো ডাইনে কখনো বায়ে কখনো সোজা। সে যেন হাওয়ায় উঠছে। নিত 2 হাত বাড়িয়ে তাকে ধরবার জন্য ছুটছে তো ছুটছে, যেন সে হারিয়ে যাবে, যেন সে পালিয়ে যাবে। নিত আর কখনো তার নাগাল পাবে না। পিছনের লোকেরা বহু জনে একসঙ্গে ডাকছে, নিত, ও নিত, থাম। কিন্তু নিত বধির হয়ে গেছে, সে শুনতে পাচ্ছে না। পিছনের লোকেরা বহু জনে একসঙ্গে ডাকছে, নিত থাম, ও নিত থাম। কিন্তু নিত বধির হয়ে গেছে, সে শুনতে পাচ্ছে না, তার ভ্রুক্ষেপ নেই। সে যেন সমস্ত পিছনটা চিরদিনের মতো ফেলে চলে যাচ্ছে। কে যেন টর্চ ফেললো, টর্চের আলোটা নিতর চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে পড়লো। দেখলাম 2 হাত বাড়িয়ে নিত ছুটছে। আশ্চর্য সে হাত বাড়ানো, এবং আশ্চর্য সে তার ছোটা। ঊর্ধ্বশ্বাসেই নয়, দিক বিদিক জ্ঞান শূন্যের মতো ছুটছে। জল এবং ধান ভরা মাঠ ভেঙে ছুটছে, কখনো বায়ে কখনো ডানে কখনো সোজা, কখনো কখনো পড়ছে, কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে, একবারও দাঁড়ায় না। আরো আশ্চর্য এই যে পিছনের অনুসারীরা যখন কাছে এসে পড়ছে, তখন হঠাৎ আরেক দিকে বেঁকে সে ছুটে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, জল ভেঙে কাদা ভেঙে। অনুসারীরাও প্রাণপণে ছুটছে, কিন্তু জলে ধানের মধ্যে নামতে পারছে না তারা, তারা আইলে আইলে ছুটছে। ততক্ষণে নিত আরো এগিয়ে যাচ্ছে। পিছনের আলোর ছটার প্রতিও তার দৃষ্টি ফিরছে না। মানুষটা যেন উন্মাদ, মানুষটা যেন দানবের মতো শক্তিশালী হয়ে উঠেছে প্রাণের ব্যাকুলতায়, ব্যর্থতায়, ব্যগ্রতায়। পারে রে, ও পারে, দাঁড়া রে। চলছে কিন্তু ঠিক পূব দক্ষিণ মুখে।
নদীর দহের দিকে। রেল লাইন সোজা পূর্বমুখে এসে একটা বাঁকের দক্ষিণ মুখে মোড় নিয়ে নদীর উপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গেছে। তার পাশেই প্রকাণ্ড দহ সেই মুখে চলছে। মুহূর্তে মুহূর্তে দূরে চলে যাচ্ছে। নিতর সামনে ভুলো পাড়ের চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে ডেকে নিয়ে চলেছে। আমরা কেউ দেখতে পাই বা না পাই, নিত তাকে দেখছে। ওই চলেছে নিত। আলোগুলো কাছে গেল, এবার ওকে ধরবে, কিন্তু মুহূর্তে নিতর কণ্ঠ উল্টোমুখী হয়ে ছুটে চলল। যা, আলো অনেক পিছনে পড়ে গেল। দেখতে দেখতে নিত ছুটছে পুলের দিকে। পুলের ওপাশে দহ, আর পুলের মুখটা বড় বড় পাথর দিয়ে ঢেকে তারের জাল দিয়ে বেঁধে অন্তত দোতলা বাড়ির সমান উঁচু, এবং লাইনের মুখটা লোহার স্পাইক দিয়ে মানুষ জন্তু জানোয়ারের পক্ষে অনধিগম্য করে রেখেছে। যেন কেউ লাইন ধরে ব্রিজের উপর দিয়ে নদী পার না হতে পারে। দহে পড়লেও মরবে নিত ডুবে। পুলে উঠলে হয় জলে পা বেঁধে পাথরে আছাড় খেয়ে পড়ে মরবে, নয় উপরে উঠে ওই স্পাইকে গেঁথে যাবে। নিয়ে গেল রে, নিয়ে গেল। ভুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল। তখন আমি রেল লাইনের দক্ষিণে প্রায় সিকি মাইল মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দাঁড়িয়ে, এবং নিত তখন আরো সিকি মাইলের বেশি দক্ষিণে নদীর দিকে ক্রমশ ঢালু এবং জলা ধান ভরা ক্ষেতের মধ্যে উন্মাদের মতো ছুটোছুটি করে মিনিটে মিনিটে আরো দক্ষিণে নদীর কিনারার দিকে চলছে। শুনতে পাচ্ছি ওর কথা, দাঁড়া রে, ও পারে দাঁড়া। ক্রমশ কণ্ঠস্বর দূরবর্তী হচ্ছে। এরপর নদী গর্ভে নয়তো ওই ব্রিজের মুখে দোতলা সমান উঁচু বাঁধে উঠে আছড়ে পড়বে। ওই ভুলো সে তাকে নৃশংসভাবে ডুবিয়ে অথবা পাথরে আছড়ে মেরে নিঃশব্দে হাসবে। মনে পড়ছিল এখানকার প্রচলিত গল্প। চলিত গল্প এই যে বহুকাল পূর্বে এই মাঠে একজন পাষণ্ড বন্ধুর ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল। তখন থেকে সেই খুন হওয়া মানুষটি এখানে ভুলো ভূত হয়ে আছে। সুযোগ পেলে আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্য মনস্ক মানুষকে এমনি ভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চেষ্টা করে। মনে পড়লো আমাদের গ্রামের সুধীর বাবুকে ঠিক এমনি সন্ধেবেলা তার দাদা সেজে এসে ডেকে নিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু অন্য মানুষের চোখে পড়েছিল, তাই রক্ষা পেয়েছিলেন। তারা তাকে ধরে ফেলেছিল। তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে। তারপর অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়েছিলেন, কিন্তু কেউ না দেখলে হয়তো তারও বিপদ ঘটতো। আরো অনেক ঘটনা। ঠিক ওই রেল লাইনে একটা মাইল পোস্ট যেখানে পোতা আছে, ওইখানেই নাকি এই ভুলোর আত্মা ঘুরে বেড়ায়। ওইখানেই নাকি তাকে মেরেছিল বিশ্বাসঘাতকতা করে। ভাবছি এমন সময় একজনকে পেলাম। সে শশী ডোম, আমাদের ওখানকার বিখ্যাত চোর, লম্বা ছিপছিপে মানুষ। শশী চুরির জন্য জেল খেটেছে অনেকবার, কিন্তু কেউ কখনো তাকে ধরতে পারেনি। 3 হাত সামনে থেকে ছুটলে মিনিটে 3 হাত ব্যবধান 7 হাত হয়ে যায়, আর 5 মিনিটে সেটা বেড়ে 25 হাত, এবং তারপরেই সে মিলিয়ে যায়। এমন তার গতিবেগ, এমন সে দৌড়াতে পারে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেল লাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে, এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যটাকে কেটে চলে গেছে। মনে হলো শশী যদি সেই দৌড়ে যায় তাহলে নিতর আগেই হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারে। নিতকে যদি ভুলো নদীতে নিয়ে গিয়ে ফেলে তবে হাত নেই, কিন্তু যদি ব্রিজের বাঁধে তুলে পাথরে আছড়াতে চায় তবে হয়তো শশী তাকে রক্ষা করতে পারবে, নিতকে ধরে ফেলতে পারবে। শশীকে বললাম, শশী একবার চেষ্টা করতে পারিস? তুই একবার সেই দৌড় দেই না বাবা, গিয়ে দাঁড়া ব্রিজের ওপর। শশী বললে, যদি নদীতে যায়? বললাম, তাহলে তো আর হাত নেই, তবু দেখ না। শশী ছুটল, এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাত্রির মধ্যে মিনিট 2-3 মধ্যে মিলিয়ে গেল। ছুটবার সময় শশীর হাঁটুতে মটমট শব্দ হতো।
সে শব্দটাও শুনতে পেলাম না। পিছন পিছন আমি এবং আরো 2-3 জন ছুটলাম। তখন আমার ফুটবল খেলার অভ্যেস ছিল, দৌড়তে আমিও পারতাম। বয়সও তখন 30-31। ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকারে রাত্রিতে জল মাঠের মধ্যে কয়েকটা আলো ছুটোছুটি করছে, দিশেহারার মতো ছুটছে, কখনো ডাইনে, কখনো বায়ে, কখনো সোজা। আর তার সামনে এক বুক ফাটানো ডাক, দাঁড়া রে, ও পারে রে। সম্মুখে তার ছুটেছে পারের ছদ্মবেশী প্রতিহিংসা পরায়ণ প্রেত ভুলোভূত। তাকে আর কেউ দেখতে পাচ্ছে না, দেখছে শুধু ওই ভুলোর ছলনায় মোহগ্রস্ত নিত। 2 হাত বাড়িয়ে সে ছুটছে, তাকে ধরবে, তাকে ধরবেই। তার কাছে স্থান বিলুপ্ত, কাল বিলুপ্ত, সব বিলুপ্ত। এতগুলো আলো সে দেখতে পাচ্ছে না, এত ডাক সে শুনতে পাচ্ছে না, পায়ের তলায় কাটা বিচ্ছে সে বুঝতে পারছে না। ভুলো ছলনায় তাকে সব ভুলিয়ে দিয়েছে। সে হাঁপাচ্ছে, হৃৎপিণ্ড ফেটে পড়তে চাইছে, স্থির চোখ দুটো হয়তো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবু তার থামবার উপায় নেই। মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠছে। পরম বন্ধুর ছদ্মবেশী প্রেত নিঃশব্দ হাসি হেসে বলছে, ওই নদীতে পাথরে চাপকাবো দুজনে, কিংবা না ওই পুলের পাতের ওপর দুজনে চাপটা চাপটি করে পড়বো পাথরের ওপর, তারপর দুজনে বসে আরে কত মজা করব। ছুটছিলাম আর ভাবছিলাম। পাকা রাস্তাটা রেল লাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেঁকলো। পূব মুখ থেকে দক্ষিণ মুখে সামনে 150 গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে। এরপর রাস্তাটা চলে গেছে রেল লাইন ক্রস করে পূব দিকে। যদি ওইখানে শশী গিয়ে, ভাবনাটা সম্পূর্ণ হলো না। অন্ধকার চিরে শশীর ডাক শুনলাম, ধরেছি। ধরেছে? শশী ধরেছে? আমরা আরো জোরে ছুটলাম। গিয়ে দেখলাম মানুষের কাছে ভুলো হয় হেরেছে, নয় নিতকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে বা এতগুলো মানুষের ব্যগ্রতা দেখে নদীতে না ডুবিয়ে ওই পুলের বাঁধের ওপর তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যেতে যেতে যে আলোগুলো নিতর পিছনে এতক্ষণ ব্যর্থ ছুটাছুটি করছে, তারা এসে গেল, স্থির হয়ে এক জায়গায় দাঁড়ালো। আমরা পৌঁছে দেখলাম শশী নিতকে ধরেছে। 10-12টা আলো চারদিকে তাকে ঘিরে রয়েছে। সর্বাঙ্গ জল কাদায় ভরা, তার সঙ্গে রক্তের চিহ্ন। নিত বসে আছে পাথরের মূর্তির মতো। তার চোখ দুটো স্থির, জবা ফুলের মতো রাঙা, হাপড়ের মতো হাঁপাচ্ছে, দৃষ্টি বিহবল এবং নির্বাক বোবা। লোকে বলছে, নিত, ও নিত। সে বোবা, ফেল ফেল করে তাকাচ্ছে। দেখতে দেখতে এলো তার বাবা, তার দাদা, তার মা, স্ত্রী। তারা ডাকলো, ভাই ডাকলো, স্ত্রীও ডাকলো, কিন্তু নিতু বোবা, নিত কালা। সে বসে আছে সেই ফেল ফেল করে তাকিয়ে। কাউকেই সে চিনতে পারছে না। এবার এলো সত্যিকারের পারে। নিত তাকেও চিনল না। সে সব ভুলে গিয়েছে। নিতর জ্ঞান চেতনা ফিরল অদ্ভুত ভাবে। তাকে ধরে নিয়ে আসা হলো বাড়িতে। নির্বাক বিহবল নিত যন্ত্রের পুতুলের মতো এলো। আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলাম, কিন্তু তাদের বাড়ির দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে সে ভয়ার্ত চিৎকার করে পড়ে গেল। কিছুক্ষণ পর চোখে মুখে জল ছিটানোর ফলে তার জ্ঞান ফিরল। তার মা ডাকলো, নিত। এইবার নিত সাড়া দিল। হ্যাঁ? তারপর বলল, পারে? পারে কোথায়? পারে সামনে এসে বলল, এই যে, আমি তো ঘরেই রইছি রে, তুই এতক্ষণ ছুটছিলি কেন? কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখে বলল, তাহলে সে কে? অবিকল তোর মতো। বলেই শিউরে উঠে চোখ বুঝল। অনেকক্ষণ পর বলল, বাবুর কাছে পয়সা নিয়ে আমি গেলাম পানু সহিসের বাড়ি। মনে করলাম তুই সেখানে গিয়ে জমে গিয়েছিস। তা দেখলাম সেখানে তুই যাসনি।
তখন দুঢোক মদ খেয়ে রেল লাইন ধরে আসছি, মুখ আদার হয়েছে। তোর কথাই ভাবছি, এমন সময় ওই মাইলের কাছে পাথরের উপরে দেখলাম তুই বসে রয়েছিস। আমি বললাম, পারে? তা সে ঠিক সে এসে আমাকে বললে, শালা মজার, ভারী মজার, আয়। বললাম, কোথা? সে আমাকে লাথি মেরে বললে, আয় কেন শালা, ভারী মজা হবে, বলে লাইন থেকে ঝাঁপিয়ে নেমে ছুটতে লাগলো। আমি বললাম, দাঁড়া দাঁড়া। সে হেসে হিহি করে বলল, আয় শালা আয়। কি ছুটলো, আমিও ছুটলাম। নিতো থামলো, বলল, এক গ্লাস জল খাবো। তার বাবা বলল, বাবা তোকে ভুলো তো ধরেছিল, খুব বেঁচেছিস রে, ওই নিমচের জলের ভুলো। নিতো শিউরে উঠল। পণ্ডিতেরা বলেন, ভুলো তো ভূত নয়, প্রেত নয়, ভুলো ভুল, নিতরই মনের ভুল। মদের নেশার মধ্যে শুধু পারের কথা ভাবতে ভাবতে আসছিল। তার মন থেকে বেরিয়ে এসেছিল পারের একটা কল্পনায় গড়া ছবি। সে যত তাকে ধরবার জন্য ছুটছে, তত ছবিটাও ছুটেছে। ক্রমে উন্মত্তের মতো নিতও ছুটেছে, ভুলে গিয়েছে সবকিছু। আমিও ভেবেছি, যুক্তি তাই বলে, মনের কল্পনা, যা একাগ্র মনে মানুষ ভাবে, তা ঘুমের ঘোরে, নেশার ঘোরে, এমনকি চিন্তা যদি খুব গভীর হয়, তবে এইভাবেই মানুষ ভুল দেখে, ভুল শোনে, এই ভুল মনে করায়। তোমরা যেন বাহ্যজ্ঞান হারিয়ে এইভাবে পথ হেতো না একলা অন্ধকারে, বাহ্যজ্ঞান হারিও না। এই কথার পরেও কিন্তু আমার এই নিমচের জলের ভুলো প্রেত সম্পর্কে সংশয় যায়নি। মনে পড়ে, এই মাঠে ওই জায়গাতেই অনেক মানুষ এমনি ভুল করেছে। এই ঘটনার বছরখানেক পরে আমি দেখেছিলাম একজনকে, এমনি করেই মাইল খানেক পথ হেঁটেছিলাম। সে অন্য কাহিনী। এবং কে যেন বলে, মানুষের হিংসা, মানুষের পাপ নির্দোষ মানুষকে হত্যা করে। প্রতিহিংসা পরায়ণ প্রেত করেছে। সে যুগান্ত ধরে এমনি করেই সুযোগ পেলে ভুলিয়ে নিয়ে ছুটবে, নদীর দিকে, পাথরের দিকে, পুকুরের গভীর জলের দিকে, আর অট্ট হেসে বলবে, কেমন মজাতে।